আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় মানে শক্তির ব্যবহার সম্পর্কে কিছু আলোচনা এবং পর্যালোচনা করব এই ক্লাসে। তো শুরুতেই বলে নেই যে শক্তির ব্যবহার বা যে কোনো চ্যাপ্টারই পড়ো না কেন, তোমরা সবার আগে সেই চ্যাপ্টারটার যেই হেডলাইন বা শিরোনাম, সেই কথাটার অর্থ মনোযোগ সহকারে বিশ্লেষণ করবে এবং যেই রিলেটেড সেই চ্যাপ্টারটা বা সেই অধ্যায়টা, সেই রিলেটেড যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমরা খাতায় বা কোনো কিছুতে পয়েন্ট আউট করে রাখবে। এতে করে তোমরা যখন পরবর্তীতে পরীক্ষা বা কোনো শর্ট টাইম প্রিপারেশন নিয়ে কোথাও যাবে, তখন সেই নোটটা কিন্তু অনেক সুন্দর কাজে লাগবে। তো এখন চলো শুরু করা যাক যে শক্তির ব্যবহার, এই সপ্তম অধ্যায় দিয়ে আমরা আজকের ক্লাসটাকে বেগবান করব বা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তো বন্ধুরা, তোমরা জানো যে শক্তি কি? শক্তি হচ্ছে এক ধরনের এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরের মাধ্যমে সেই কোনো বস্তুর কাজ সম্পন্ন করে। বা আমি যেটা বলি যে কোনো বস্তুর যে কাজ করার ক্ষমতা, সেটা হচ্ছে শক্তি। হ্যাঁ, তো এখানে আমরা যেই বিষয়টা নিয়ে খুব গুরুত্ব দিই সেটা হচ্ছে যে শক্তি বিভিন্ন রূপে থাকে। আর সবথেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে শক্তি আর কাজ, এই দুইটা জিনিস কিন্তু একই। আর পক্ষান্তরে শক্তি আর ক্ষমতা, এই দুইটা জিনিস কিন্তু আলাদা। আমরা যখন শক্তির ব্যবহারে কাজ, ক্ষমতা আর শক্তির যে তিনটার কম্পারিজন বা পারস্পরিক তুলনা করি, তখন এই বিষয়টা সবসময় মাথায় রাখবো যে কাজ আর ক্ষমতা জিনিসটা আলাদা, এক না। কিন্তু কাজ আর শক্তি দুইটা দ্বারা মূলত একই জিনিসকে ইন্ডিকেট করা হয়, যদিও তোমার হচ্ছে কাজ আর শক্তির দুইটার এককই হচ্ছে জুল। আমরা যেটাকে বলি জুল, বিজ্ঞানী জুলের নাম অনুসারে এই কাজ বা শক্তির একক হচ্ছে বৈজ্ঞানিক একক বা গাণিতিক একক, সেটা হচ্ছে জুল। আর ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এই জিনিসটা তোমরা ইন্ডিকেট করে খাতায় রাখতে পারো যে কাজ আর শক্তি মূলত একই জিনিস এবং কাজ আর শক্তি উভয়ের এককই হচ্ছে জুল। আর ক্ষমতা হচ্ছে একক সময়ে আমরা যেই কাজ করি বা শক্তি অপচয় করি, সেটাকে আমরা ক্ষমতা বলবো। আর ক্ষমতার একক হচ্ছে কাজ আর শক্তির এককের সাথে মিল নাই, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এগুলো হচ্ছে তোমার গাণিতিক এবং জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট এই অধ্যায়ে, সেগুলো তোমাদেরকে জাস্ট ভিজুয়ালাইজ করে দিলাম। এখন বোঝার যেই বিষয়গুলো আছে সেগুলো আমরা সামনের দিকে এগোবো বা প্রসিডিওর করব। তো এখন বন্ধুরা, তোমরা যে জানো এই যে এখানে একটা কিন্তু কাজের যে গাণিতিক সংজ্ঞা, ম্যাথমেটিক্যাল যে আইডেন্টিটি, সেইটা কিন্তু খাতায় একটা সুন্দর একটা বাংলা ভাষায় লেখা আছে যে
বিজ্ঞানের ভাষায় কাজ হলো বল ও বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্বের গুণফল। মানে কি, কাজ হচ্ছে বল এবং দূরত্ব। এটা জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, এবং মাথায় রাখবে এবং পয়েন্ট আউট করে রাখবে। হচ্ছে বিজ্ঞানের ভাষায় কাজ হলো বল ও বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্বের গুণফল। তো এই তাহলে এই যে এখানে বলছে যে বল এবং বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্বের গুণফল, তার মানে বল আর তোমার কাজ, এই দুইটা জিনিস ডিফারেন্ট জিনিস। কারণ এখানে গাণিতিক সংজ্ঞাতেই কিন্তু সেই জিনিসটাকে এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজ করার সামর্থ্য হলো শক্তি। কাজ করার সামর্থ্য শক্তি, যদিও এখানে হচ্ছে তোমার শক্তি আর কাজকে আলাদা মনে হতে পারে, কিন্তু পক্ষান্তরে দুইটা একই জিনিস। এখানে সামর্থ্য মানে সমার্থক অর্থ, মানে সমার্থক ভঙ্গিতে সংজ্ঞাটা দেওয়ার কারণে, দুইটা সমার্থক হওয়ার কারণে সামর্থ্য বা এই জায়গায় এই জিনিসটাকে হাইলাইট করা হয়েছে। কাজ করার এই সামর্থ্যই হলো শক্তি। মানে এখন কাজ করার সামর্থ্য কি জিনিসটা আমি একটু তোমাকে বুঝায় বলি, যে তোমাদের কাজ করার সামর্থ্য বলতে বোঝায় আমরা কোনো একটা কাজ করতেছি, ধরো সিঁড়ি বেয়ে কোনো বিল্ডিংয়ে উঠতেছি, অথবা কোনো ওয়েট লিফটিং বা ভার উত্তোলন যেটা সেটা করতেছি। তো এটাকে আমরা কি বলি বাংলা কথায়, যে আমরা একটা কাজ করতেছি। সেই কাজটাকে স্পেসিফিকলি যখন বলবো তখন আমরা বলি যে আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি, বা ভার উত্তোলন করতেছি, ব্যায়াম করতেছি, খাচ্ছি। তো এই যে আমরা কাজগুলো করতেছি, এগুলো করাতে আমাদের সামর্থ্য বা সামর্থ্য যোগাচ্ছে কোন জিনিসটা? নিশ্চয়ই শক্তি। শক্তি আছে বলেই আমরা সেই কাজগুলো করতে কিন্তু সক্ষম হচ্ছি। তো এই যে সক্ষমতা বা সামর্থ্য যোগানো, এই বিভিন্ন কাজের যে সক্ষম করা, আমাদেরকে কর্মক্ষম করতেছে বা ক্ষমতা দিচ্ছে, সেই অদৃশ্য অলৌকিক রহস্যময় জিনিসটাই হচ্ছে শক্তি। আর এই শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয়, কিন্তু আমরা তা খালি চোখে ভিজুয়ালাইজ করতে পারি না বা দেখতে পারি না। এখন কথা হচ্ছে যে শক্তি তাহলে কত ধরনের? শক্তি অনেক ধরনের হতে পারে, এগুলো পরবর্তী আলোচ্য বিষয়। তবে সকল শক্তির মূল উৎসই হচ্ছে সূর্য, এবং সকল শক্তিকেই আমরা শক্তি হিসেবে জানি, এবং সকল শক্তি কোনো না কোনো কাজ করার সামর্থ্য বা সক্ষমতা যোগায় বলেই তার নাম দেওয়া হয়েছে শক্তি। এখন আমরা সামনের দিকে এগোবো তত এই শক্তি বিভিন্ন রূপ বা প্রকারভেদ সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তবে আপাতত এটুকু জেনে রাখো যে শক্তি কিন্তু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয়, এবং এটা কন্টিনিউয়াস প্রসেসে রূপান্তর হচ্ছে এবং হবে। এটা হচ্ছে তোমার এই জৈবিক বা পার্থিব যে শক্তির চেঞ্জ বা রূপান্তরের প্রক্রিয়া, সেটা পূর্ব নির্ধারিত এবং এটা চলমান একটা প্রক্রিয়া। আর একটু আগে যে বললাম যে বিজ্ঞানের ভাষায় কাজ হলো বল ও বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্বের গুণফল। এখন আমরা জানবো যে এই সংজ্ঞাটার যে আভ্যন্তরীণ বিষয়গুলো দ্বারা আমরা কি বুঝি। আমি তো ক্লাসের শুরুতে বলেছি যে এই সংজ্ঞাটাকে তোমরা পয়েন্ট আউট করে রাখো, গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এখন আমরা সেইটা নিয়ে আলোচনা করি যে এই লাইনটার যে ব্যাখ্যা বা তাৎপর্য, সেটা নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করব। তো এখানে যে বিষয়টা বলা হয়েছে যে বিজ্ঞানের ভাষায়, আমরা এখানে যেহেতু বিজ্ঞান পড়তেছি, তাহলে বিজ্ঞানের ভাষাতেই সংজ্ঞা দিতে হবে
কাজ হলো বল ও বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্বের গুণফল। তাহলে কি বল, যে আমরা বল প্রয়োগ করা বলতে কি বোঝায়? বল প্রয়োগ বলতে কোথাও কোনো আঘাত করা। বল প্রয়োগ আর শক্তি প্রয়োগ কিন্তু এক জিনিস না। বল প্রয়োগ বলতে বোঝায় কোথাও আঘাত করা বা কোথাও হিট করা। এখন সেই হিটটা যে আমরা কোনো বস্তুর ওপর বা পার্টিকেল বা কোনো জিনিসের ওপর করতেছি, তো এই হিট করার ফলে বস্তুটা বা পার্টিকেলটা বা কোনো জিনিস যেটার ওপর আঘাত করলাম সেটা কোনো না কোনো দিকে ধাবিত হবে বা সরে যাবে। মানে কোথাও যদি তুমি আঘাত করো কোনো পার্টিকেলে, সেটার কোনো না কোনোভাবে কিন্তু সেই পূর্বের যেই জায়গা বা অবস্থান সেখান থেকে সে রিপ্লেস হয়ে অন্যদিকে সরে যাবে, মুভমেন্ট হবে। মানে কোনো বস্তুর ওপর আঘাত করলেই কিন্তু তার মুভমেন্ট হয়, ঠিক আছে? তো এই যে যতটুকু তার মুভমেন্ট বা সরে গেল, সেইটার সাথে যেই আঘাতটা করলাম তার পরিমাণ। তা এগুলো কিভাবে পরিমাপ করা যায়, এগুলো তোমরা পরবর্তী বা উচ্চতর শ্রেণীতে বল পরিমাপের একক সম্পর্কে যখন জানবা বা বল পরিমাপের পদ্ধতি সম্পর্কে জানবা, তারপর বস্তুর অতিক্রান্ত বা সরে যাওয়ার দূরত্ব সম্পর্কে জানবা, তখন কিন্তু তোমরা সেই বিষয়গুলো নিয়ে তোমরা গাণিতিক যে প্রবলেম সলভ সেগুলো করতে পারবে। আপাতত জেনে রাখো যে বল প্রয়োগের একটা পরিমাণ আছে এবং বস্তু যে আঘাত পাইল বা বল প্রয়োগ করা হলো যার ওপর, সেটা যতটুকু সরে গেল সেটারও পরিমাপ করার প্রক্রিয়া আছে। তো এই দুই পরিমাণের গুণফলকে আমরা বলবো হচ্ছে কাজ, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা কাজ সম্পর্কে জানলাম, শক্তি সম্পর্কে জানলাম, শক্তি যে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয় তাও জানলাম। এখন আসি যে শক্তির রূপ। শক্তির রূপ বলতেই কিন্তু আমরা বুঝি যে শক্তির যে প্রকারভেদ সেটাকে। তো শক্তির রূপের মধ্যে আমরা কি কি প্রকারভেদ বা কি কি ধরন দেখতে পাই সেগুলো নিয়ে আসো কিছু আলোচনা করা যায়। তো শুরুতেই আছে যে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কি? যান্ত্রিক মানে আমাদের যে স্বাভাবিক সেন্সের যন্ত্র বলতে কোনগুলোকে বোঝায়? যে টিভি, তারপর যে ওয়াশিং মেশিন, এসি, ফ্যান, লাইট বা যে কোনো ধরনের মোটর সাইকেল, এগুলোকে তো আমরা যন্ত্র বলি না? এগুলো এগুলো হচ্ছে আমরা স্বাভাবিক, এগুলোও যন্ত্র, কিন্তু এগুলোর পাশাপাশি আরও অনেক যন্ত্র আছে। এখন বিজ্ঞানের ভাষায় যন্ত্র বলতে কি বোঝায় সেটা আমরা জানি। চলো, বিজ্ঞানের ভাষায় যন্ত্র হচ্ছে যেটা তোমরা কাজ বা সরতে পারে বা কর্মক্ষম। এক কথায় যে জিনিসটা কর্মক্ষম বা কাজ করার সামর্থ্য রাখে বা কাজ করার ক্ষমতা রাখে, সেটাকেই বলে হচ্ছে যন্ত্র। কাজেই আমাদের শরীরও কিন্তু একটা যন্ত্র বা একটা মেশিন, কারণ এটা কোনো না কোনো একটা মেকানিজম ফলো করে চলে এবং সেটা কাজ করতে পারে। আমরা হাঁটতে পারি, আমরা ব্যায়াম করতে পারি, আমরা সিঁড়ি দিয়ে উঠতে পারি, আমরা সাঁতার কাটতে পারি। এই যে কাজ করতে পারি, এই দৃষ্টিকোণ থেকে, বিজ্ঞানের দৃষ্টিকোণে আমরা আমাদের দেহ বা শরীরকেও একটা যন্ত্র নামে আখ্যায়িত করতে পারি। তো বিজ্ঞানের ভাষায় যন্ত্র আর আমরা দৈনন্দিন জীবনের যেগুলোকে যন্ত্র বলি সেটার পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, তোমার ওই যে ফ্যান, লাইট, মোটর সাইকেল, এসি, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর, এগুলোকেও আমরা বিজ্ঞানের ভাষায় যন্ত্র বলবো। এর পাশাপাশি আমাদের যে যার যে প্রাণ আছে বা যেই বস্তুটার প্রাণ বা দেহে কোনো অস্তিত্ব আছে, দৈহিক অস্তিত্ব আছে,
কিন্তু সেটা যখন কাজ করতে পারে আমরা তাকেও বলবো যন্ত্র। মানে আমরাও কিন্তু এক এক ধরনের যন্ত্র বিজ্ঞানের ভাষায়। এই যন্ত্র বা যেই যন্ত্র বা যেই আমরা যেই পার্টিকেল বা বস্তুগুলো কাজ করাই নিচ্ছি, এগুলোর মধ্যে এগুলোর যে তোমার কাজ করার ফলে যে মুভমেন্ট, আমাদের শরীরের মুভমেন্ট বলো, বা এই যে ফ্যান যে ঘুরতেছে এই ফ্যানের মুভমেন্ট বলো, তারপর এসি যে বাতাস দিচ্ছে এসির মুভমেন্ট বলো, তারপর রেফ্রিজারেটর যে ঘন্টার পর ঘন্টা খাদ্যবস্তুকে সংরক্ষণ করে রাখতেছে তার যে কাজ করার যে কন্টিনিউয়াস প্রসেস বলো, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেসে কাজ করে যাচ্ছে। এই কাজ করে যাওয়ার ফলে যে শক্তিটা ব্যয় হচ্ছে সেটাকে আমরা বলবো যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে গতিশক্তি, একটা স্থিতিশক্তি। হ্যাঁ, তো গতিশক্তি কোনটা? যেটা এই যে আমরা হাঁটাচলা করতেছি, তারপর সিঁড়ি বেয়ে উঠতেছি, এর ফলে কিন্তু আমাদের শক্তি ব্যয় হচ্ছে। এটা হচ্ছে তোমার গতিশক্তি, মানে চলমান বা গতিশীল অবস্থায় যে শক্তিটা, যে যান্ত্রিক শক্তি ব্যয় হচ্ছে সেটা হচ্ছে গতিশক্তি। আর আমরা যখন শুয়ে বসে আছি, এই যে আমরা যখন আমরা ঘুমাচ্ছি, তারপর এই এসি বা ফ্যান, রেফ্রিজারেটর যেগুলো বলো সেগুলোকে অফ করে রাখতেছি, তখন এগুলোর মধ্যে এক ধরনের সুপ্ত এনার্জি থাকে। মানে সেগুলো হ্যাঁ কাজ করতেছে না ঠিকই, বাট তার মধ্যে সুপ্ত কিছু এনার্জি থাকে। যেমন আমরা সুপ্ত প্রতিভা নামে এক ধরনের কনসেপ্টের সাথে পরিচিত, যেখানে যেই ছেলে বা মেয়েটা বা যে কিশোর বা কিশোরীর প্রতিভা তোমার প্রকাশিত বা বিকশিত হয়নি, বা সমাজে তার প্রতিভা এখনও প্রকাশিত হয়নি, কিন্তু তার মধ্যে প্রতিভা বলো বা যেই মানে সৃজনশীলতা সেটা তার মধ্যে লুকায়িত বা গুপ্ত অবস্থায় আছে, সেই প্রতিভাকে আমরা বলি সুপ্ত প্রতিভা, যেটা এখনও প্রকাশিত বা বিকশিত হয়নি। এরকমই যখন আমরা ফ্রিজ বা জেনারেটর বলো বা ফ্যান বলো বা এসি বলো, বা আমাদের এই দেহটাকেই যদি তোমরা একটা যন্ত্রের সাথে কম্পেয়ার করো, সেইটা যখন স্থির অবস্থায় শুয়ে বসে থাকে বা স্থির অবস্থায় অকার্যকর অবস্থায় থাকে, তখনও কিন্তু তার মধ্যে একটা অদৃশ্যমান শক্তি মজুদ আকারে থাকে। সেই মজুদকৃত শক্তিকে আমরা বলি স্থিতিশক্তি। তো স্থিতিশক্তির একটা সুন্দর ইংরেজি নাম আছে, সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তোমরা বড় ক্লাসে যখন উঠবা পটেনশিয়াল এনার্জি রিলেটেড বিভিন্ন ম্যাথমেটিক্স করবা, সেগুলো আছে ফিজিক্সে, সেগুলো আছে সাধারণ বিজ্ঞানে। আর গতিশক্তি, যেটাকে আমরা যান্ত্রিক শক্তিরই আরেকটা ধরনের একটা রূপ, সেই গতিশক্তিকে আমরা বলি ইংরেজিতে কাইনেটিক এনার্জি। তাহলে কি হলো? গতিশক্তিকে আমরা ইংরেজিতে বলি কাইনেটিক এনার্জি, আর স্থিতিশক্তিকে বলি পটেনশিয়াল এনার্জি। এগুলো জাস্ট তোমরা জেনে রাখো, পরবর্তী শ্রেণীগুলোতে সুন্দর অ্যানালাইজ করতে পারবে। আর যান্ত্রিক শক্তি কিন্তু এক শক্তিরই এক ধরনের রূপ, এবং এটা হচ্ছে তোমার দুই ধরনের হয়, সেটা আমরা জানলাম। এবার বন্ধুরা আসা যাক শক্তির পরবর্তী রূপ সম্পর্কে, যেটা হচ্ছে রাসায়নিক শক্তি বা কেমিক্যাল এনার্জি বলা হয়। কেমিক্যাল এনার্জিটা কি? যেটা হচ্ছে যে খাদ্য বা জ্বালানিতে যেই শক্তিটা জমা থাকে সেটাকে কেমিক্যাল এনার্জি বলে। কেমিক্যাল এনার্জি হচ্ছে যে জৈব রাসায়নিক শক্তি বলতে বোঝায় যে আমরা তাপ ও গতিশক্তি সঞ্চার করে যেই
এনার্জিটা পাই সেটা হচ্ছে রাসায়নিক শক্তি থেকেই কিন্তু আসে। তাহলে তাপ শক্তি বা গতি শক্তির যেই তোমার মূল উৎস সেটা কিন্তু রাসায়নিক শক্তি। আর রাসায়নিক শক্তি কেমিক্যাল এনার্জি হচ্ছে আমরা বন্ড বা বন্ধন, বড় ক্লাসে উঠলে এই বিষয়টা সম্পর্কে নিশ্চিত হবা যে বন্ধন, রাসায়নিক বন্ধনই হচ্ছে রাসায়নিক শক্তি সঞ্চিত হওয়ার মূল যেই ঘটনা বা প্রেক্ষাপট। আর বড় ক্লাসে উঠলে এটাও স্পেসিফিক জানবা যে রাসায়নিক শক্তি বা কেমিক্যাল শক্তি কিন্তু এক ধরনের যান্ত্রিক শক্তিরই আরেক রূপ, কিন্তু এই ছোটো ক্লাসে জাস্ট নামটা ডিফারেন্ট হওয়াতে তোমাদের আলাদা শক্তির ধরনের মধ্যে দিয়েছে। তাহলে কি খাদ্যে বা জ্বালানিতে, এখন খাদ্যে আমরা যে খাবারগুলো খাই সেগুলো শরীরে পুষ্টি উপাদানে আকারে ভেঙে যে আমরা এনার্জি পাচ্ছি, শক্তি পাচ্ছি, সেই শক্তিটা কিন্তু আসতেছে কোথায় থেকে? কেমিক্যাল, রাসায়নিক শক্তি থেকে। যখন আমরা ওই খাদ্য বস্তুর মধ্যে যে পরমাণু আছে একে অপরের সাথে রাসায়নিক বন্ধনে আকৃষ্ট, সেই বন্ধনগুলো আমাদের শরীরে এসে বিভাজিত হয়ে শক্তি নির্গত করে। সেই শক্তি দিয়েই কিন্তু আমরা হাঁটা চলা, মুভমেন্ট, এই যে কথা বলতেছি আমি, এই কাজগুলো করে থাকি। তো এই রাসায়নিক বন্ধন ভেঙে যে শক্তিটা হয় সেটা হচ্ছে রাসায়নিক শক্তি। আর এইটার সহজ যে উৎস, তার উদাহরণ হলো খাদ্য বা জ্বালানি। একই রূপে যে আমরা এসি বলো বা কার, মোটর সাইকেল, ট্রাক, বাস চলতেছে, এগুলো কিন্তু এক ধরনের পেট্রোল, গ্যাস, তেল, ডিজেল বা কোনো না কোনো জ্বালানি বা ফুয়েল দ্বারা কিন্তু পরিচালিত হয়। সেই ফুয়েলগুলোর মধ্যে যে রাসায়নিক বন্ড বা রাসায়নিক বন্ধন থাকে সেগুলো একে অপরের সাথে তাপ প্রয়োগের ফলে যখন বিশ্লেষিত হয় এক ধরনের শক্তি নির্গত করে। সেই তাপ শক্তি দিয়ে কিন্তু আমরা ওই যে বাস বা মোটর সাইকেলকে রাস্তায় গতিশীল অবস্থায় দেখতে পাই। তো এই খাদ্যবস্তু এবং জ্বালানি হলো কেমিক্যাল বা রাসায়নিক শক্তির যে উৎস, তার এক ধরনের উৎকৃষ্ট উদাহরণ। তো ছোটো ক্লাস যেহেতু, তোমাকে এই খাদ্য জ্বালানিতে যে শক্তি থাকে সেটাই রাসায়নিক শক্তি। এইটুকু পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসলেই তোমরা ফুল মার্কস পাবে ইনশাল্লাহ। এবার আসা যাক তাপ শক্তি। তাপ শক্তি হচ্ছে তোমার রান্না করতে, মোটর গাড়ি বা রেলগাড়ির ইঞ্জিন চালাতে যেই শক্তি ব্যবহার করা হয় তাকে বলা হয় তাপ শক্তি। ওই যে রাসায়নিক শক্তি সেটারই কিন্তু এক ধরনের রূপান্তরিত রূপ তাপ শক্তি। রাসায়নিক শক্তিটা যখন বিশ্লেষণ ভেঙে যায় তখন যে শক্তিটা নির্গত হয় সেটা তাপ শক্তি। কাজেই যে জমাকৃত শক্তি, খাদ্য বা জ্বালানিতে যে জমাকৃত শক্তিটা থাকলো, সেই শক্তিটা যখন ভেঙে যাবে তখন যে শক্তি নির্গত হয় সেটা হচ্ছে তাপ শক্তি। এই তাপ শক্তির ফলে আমরা কিন্তু চলাফেরা, হাঁটা চলা, কথা বলা করতে পারি। ওই যে খাদ্য যে গ্রহণ করতেছি, ভাত খাচ্ছি, তারপর আমরা পরোটা খাচ্ছি, সেই গ্রহণকৃত খাদ্যের যে রাসায়নিক শক্তিটা সেটা আমাদের শরীরে অ্যাবজর্ব হওয়ার পর ভেঙে যায়, তখন কিন্তু তাপ নির্গত হয়। এই তাপ নির্গত না হলে কিন্তু আমরা চলাফেরা, কথা বলা, মুভমেন্ট করতে পারবো না। এই তাপ নির্গত হওয়ার ফলে যে শক্তিটা তোমার রিলিজ হচ্ছে সেটা হচ্ছে আমরা তাপ শক্তি বলে থাকি। চৌম্বক শক্তি, হ্যাঁ, ম্যাগনেটিক এনার্জি। তো ম্যাগনেটিক এনার্জি, ম্যাগনেট আমরা কি, সেই জিনিসটা কিন্তু খুব অতি পরিচিত। ম্যাগনেট হচ্ছে চুম্বক। চুম্বক কি? চুম্বক এক ধরনের শক্তিরই আরেক ধরনের রূপ। আমরা যেই চুম্বকগুলো দেখি সেটার মধ্যে কিন্তু শক্তির যে রূপান্তরের একটা অদৃশ্য মানে সায়েন্স, সেটা যে লুকায়িত থাকে সেইটা সম্পর্কে অনেকেই জানি না। কিন্তু বড় ক্লাসে এই চুম্বক শক্তি নিয়ে তোমরা আলাদা এক ধরনের
চ্যাপ্টারই আছে সেটা পড়তে পারবে। তো আসো এই জায়গায় জাস্ট শুধু জেনে রাখি, এই চুম্বক শক্তির উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থাকে, এবং এই দুই মেরুর পারস্পরিক আকর্ষণ বিকর্ষণের ফলাফল বা তোমার যে ইন্টারঅ্যাকশনের ফলে এই চুম্বক দ্বারা লোহা জাতীয় পার্টিকেল যেগুলো আছে সেই লোহাকে বা তোমার আয়রন মেটালস যেগুলো আছে সেগুলোকে এই চুম্বক দ্বারা আকর্ষণ করা হয়। আর এটা শক্তিরই এক ধরনের রূপান্তরের প্রক্রিয়া, এইটুক জানলেই হবে। আর তারপর আসে হচ্ছে আলোক শক্তি বা লাইট এনার্জি। আলোক শক্তি কি? আলোক শক্তি হচ্ছে তোমার যেটা আমরা সূর্যের আলো থেকে পাই, সেইটাও এক ধরনের আলোক শক্তি। এই যে আমরা বিদ্যুৎ বা বৈদ্যুতিক বাতি জ্বালাই, যে আমরা কথা বলা বা যাবতীয় দৈনন্দিন কাজ, লেখালেখির কাজ করি, এই বৈদ্যুতিক বাল্ব বা বাতি এটা কিন্তু এক ধরনের আলোক শক্তি। যে লাইটটা রিলিজ করতেছে সেটা আলোক শক্তি। আবার সূর্যের আলো কিন্তু এক ধরনের আলোক শক্তির উৎকৃষ্ট উদাহরণ। এটা প্রাকৃতিক বা ন্যাচারাল আলোক শক্তি। আর আমরা যে ঘরের মধ্যে লাইট জ্বালায় করি, এটা হচ্ছে তোমার আর্টিফিশিয়াল বা কৃত্রিম আলোক শক্তি। তো তাপ শক্তির সাথে সূর্য থেকে সরাসরি এই আলোক শক্তি কিন্তু আসে। তো সূর্য যখন বিকিরণ করে বা ওঠে, আমরা সূর্যের থেকে কিন্তু দুই ধরনের শক্তি সরাসরি পাই। একটা হচ্ছে তাপ বা হিট, যখন সূর্যের নিচে দাঁড়াই তখন আমাদের গরম অনুভূত হয়। এই যে এর সাথে সাথে আরও একটা শক্তি আসে, সেটা হচ্ছে লাইট এনার্জি বা আলোক শক্তি, যার ফলশ্রুতিতে আমরা দিনের বেলায় দেখতে পারি, আর রাতের অন্ধকারে কিন্তু আমরা দেখতে পারি না। তো এই যে সূর্যের থেকে সরাসরি যে দুইটা শক্তি আসে, তার মধ্যে একটা হচ্ছে তাপ শক্তি, একটা হচ্ছে আলোক শক্তি বা লাইট এনার্জি। এখন এর পরবর্তী যে টপিক সেটা হচ্ছে শব্দ শক্তি বা তোমার বলা হয় ওয়ার্ড এনার্জি। ওয়ার্ড এনার্জি কোনটা? সেটা হচ্ছে যে আমরা যখন কথা বলতেছি, তারপর গান গাচ্ছি, বাঁশি বাজাচ্ছি, এই যে বইয়ে সুন্দর সুন্দর উদাহরণ দেওয়া আছে, এই কথা বলা বা গান গাওয়া, এই যে শব্দ মানে এক ধরনের কম্পন অনুভূত হচ্ছে। আমরা কথা বলার সময় আমাদের যে গলার নিচের ভোকাল কর্ড আছে, সেই ভোকাল কর্ড থেকে কিন্তু ফ্রিকোয়েন্সি বা কাঁপার ফলে আমরা এই সাউন্ডটা বা কথা বলতে পারতেছি। এই ভোকাল কর্ডের কম্পন, শব্দ তৈরি বা উৎপন্ন হওয়ার পেছনেই যেই জিনিসটা কাজ করে সেটা হচ্ছে কম্পন বা তরঙ্গ। এই ওয়েভের যে কম্পন, সেটার ফলে শব্দ আমরা রিলিজ করি। তো এই শব্দ শক্তি কিন্তু শক্তির এক ধরনের উদাহরণ। এরকম আমরা টেলিফোন, রেডিও, টেলিভিশনে শব্দ শক্তি ব্যবহার করি। তারপর যে মেঘ থাকে, মেঘ থেকেও যে আওয়াজ, গর্জন যে শুনি, ওটাও একটা শব্দ শক্তির উদাহরণ। আর যে গুরুত্বপূর্ণ, যে আমি যে ভোকাল কর্ডের উদাহরণ বা এক্সাম্পল দিয়ে যেই জিনিসটা তোমাদের ক্লিয়ার করলাম, শব্দ উৎপন্ন হওয়ার জন্য পদার্থের বা যে কোনো জিনিসের কম্পনের প্রয়োজন হয়। এই কম্পন থেকেই এক ধরনের ওয়েভ সৃষ্টি হয়, সেটা আমাদের শ্রবণ শক্তির আওতায় আসলে আমরা শব্দ শক্তিকে অনুভব করতে পারি। তার মানে কি, পদার্থের কম্পন থেকে শব্দের উৎপত্তি হয়। তো বইয়ের তোমার এই গুরুত্বপূর্ণ লাইনটাকে আন্ডারলাইন করে রাখতে পারো বা পরীক্ষায় মনে রাখতে পারো। তারপরে আছে কি, যে বিদ্যুৎ শক্তি আমরা কি বলি, এটা হচ্ছে ইলেকট্রিক এনার্জি কোনগুলো? যেগুলো আমরা ইলেকট্রিসিটি বা জেনারেটর চালাই, এগুলো কিন্তু বিদ্যুৎ শক্তির অন্যতম এক ধরনের উদাহরণ। আর বিদ্যুৎ শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় তারের সাহায্যে নিয়ে যাওয়া যায়। বইয়ের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে বিদ্যুৎ শক্তি বা ইলেকট্রিসিটি যখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব,
কখনো সর্বদা অলওয়েজ আমাদের তার বা তোমার যেই ইয়েটাকে ওয়্যার কিন্তু প্রয়োজন হবে। ওয়্যারলেস যেই শক্তি আদান প্রদান করব সেটা হচ্ছে বৈদ্যুতিক শক্তি হবে না, সেটা অন্য ধরনের শক্তি হতে পারে। সেটা হতে পারে রেডিও ওয়েভ বা শব্দ শক্তি বা তোমার আলোক শক্তি, কিন্তু বৈদ্যুতিক শক্তি বা ইলেকট্রিক এনার্জি, যেটাকে এক সোজা কথায় বিজ্ঞানীর ভাষায় ইলেকট্রিসিটি বলে। তো এইটা যখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব, অবশ্যই মনে রাখবে মাইন্ড ইট যে তার বা ওয়্যারের প্রয়োজন হবে। ওয়্যারলেস কোনো শক্তির এক জায়গা থেকে অন্য জায়গার মুভমেন্ট মানে বুঝে নিতে হবে সেটা অন্তত ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক এনার্জি নয়, সেটা হয় অন্য কোনো শক্তি হবে, কিন্তু ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক এনার্জি কখনোই হবে না। তো এরপর হচ্ছে পারমাণবিক শক্তি বা অ্যাটমিক এনার্জি। এই অ্যাটম কি? অ্যাটম হচ্ছে পরমাণু বা পদার্থের ক্ষুদ্রতম গাঠনিক একক। এই গাঠনিক এককের মধ্যে এক ধরনের স্থিতিশীল বা পটেনশিয়াল এনার্জি সঞ্চিত থাকে, যেটার ফলে ওই তোমার পরমাণুটা কাজ করার সামর্থ্য অর্জন করতে পারে। তো এই যে পরমাণুর মধ্যে যে পদার্থের পারমাণবিক যে শক্তি বা পরমাণুর ভেতরে সঞ্চিত যে শক্তি, সেটাকে বলি পারমাণবিক শক্তি বা অ্যাটমিক এনার্জি। তো এই অ্যাটমিক এনার্জি হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম গাঠনিক শক্তির উৎস, যেটার ফলে কিন্তু আমরা অনেক কিছু করে নিতে পারি। যেমন অ্যাটমিক এনার্জির একটা খুব ভয়াবহ উদাহরণ হলো যে অ্যাটম বম্ব। এই অ্যাটম বম্ব যখন বিস্ফোরিত হয় তখন জানবে যে ওই তোমার যে 1945 যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যে লিটল বয় নামে একটা ভয়াবহ তখন ছিল আণবিক বোমা। এখন আরও বিজ্ঞানের উৎকর্ষের উন্নতির সাথে সাথে সেটা আমরা পারমাণবিক বোমায় যেই উন্নতি করতে সক্ষম হয়েছি। কিন্তু তারপরও জেনে রাখো যে এই আণবিক বোমা যে লিটল বয় ছিল, সেইটা 1945 সালে জাপানের হিরোশিমা নাগাসাকিতে বিস্ফোরণের ফলে কয়েক লক্ষ মানুষ সেখানে মারা যায় তো যাই, প্লাস তার যেই মানে আলট্রা রে যেই তার বিচ্ছুরণ, পারমাণবিক বিচ্ছুরণ বা যেটাকে বলে তার তেজস্ক্রিয়তা, তার যে সক্ষমতা, যার ফলে আজও কিন্তু সেই এলাকায় অনেক মানুষ বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। তো এই পারমাণবিক বা আণবিক বোমা এতটাই শক্তিশালী, এটা দিয়ে পুরো মানব সভ্যতাকে ধ্বংস করে দেওয়া সম্ভব। তো বন্ধুরা, আমরা এই হচ্ছে শক্তির যে বিভিন্ন ধরন বা রূপ, সেগুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা করলাম। তোমাদের কাজ হচ্ছে এই টপিকগুলোকে বারবার রিলিজ করা। তো আমার এই চ্যাপ্টারের প্রথম অংশ আজকে আলোচনা করলাম। পরবর্তী অংশ নিয়ে আমি তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আসবো ইনশাল্লাহ। তো তার আগ পর্যন্ত তোমরা এইটুকুই পড়ো, এইটুকুই তোমরা রিভাইজ করো। ইনশাল্লাহ আমি তোমাদের পরবর্তী যে সমস্যাগুলো সেগুলো সমাধান করে দেওয়ার বন্দোবস্ত করব। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।